হ্যালো স্টুডেন্ট, গত ক্লাসে তোমাদের দেখেছো নিশ্চয়ই পরিবর্ত বা প্রতিস্থাপন শুরু করেছিলাম। সেখানে স্ট্যান্ডার্ড ইন্টিগ্রাল সংক্রান্ত আলোচনা করেছিলাম। তারপর বেশ কিছু এক্সাম্পল দেখিয়ে দিয়েছিলাম কোন অঙ্ক কিভাবে চিনতে হয়, সেসব তোমরা সব দেখেছো। আজকে আরও কিছু ভালো ভালো অঙ্ক এবং আরও অন্য টাইপের কীভাবে কী আকার থাকলে কিভাবে কি সাবস্টিটিউট করব, আমরা কিন্তু সেইগুলো নিয়ে আলোচনা করব। তো লক্ষ্য করো, নিশ্চয়ই তোমরা আগের ক্লাসে অঙ্কগুলো দেখার পরে অঙ্কগুলো নিজেরা করার চেষ্টা করেছো। তো আজকে দেখো অঙ্কগুলো, বোর্ডে কিছু অঙ্ক লেখা আছে, দেখো কীভাবে আমরা সাবস্টিটিউট করবো আরও নতুনভাবে। দেখো x⁵ বাই √1 + x³ মনে করো অঙ্কটা এরকম একটা অঙ্ক আছে। তো দেখো এখানে রুটের মধ্যে দেখছি 1 + x³ উপর x⁵। তো x⁵কে লিখে নিলাম x³ × x²। নিশ্চয়ই লিখতে পারি x⁵কে। কেন? নিশ্চয়ই কেন বুঝতে পারবে। দেখো লক্ষ্য করো, তোমরা কেউ যদি মনে করো 1 + x³ = z ধরবে, তাও হবে। √1 + x³ নিচে যেটা আছে সেটাকে z ধরবে, সেটা ধরলেই কিন্তু সুবিধাটা বেশি পাবে। খুব মন দিয়ে কথাগুলো শুনবে। এটা সমান z ধরবে, ভিডিওগুলো বারবার দেখবে কিন্তু। তো লক্ষ্য করো, এই অবস্থায় কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করব না, এটাকে স্কোয়ারিং করব, অর্থাৎ উভয় পক্ষে বর্গ করব। তো যখনই dx দেখেছি, dx থাকা মানে তোমরা দেখেছো নিশ্চয়ই অঙ্কটা নিশ্চয়ই x এর সাপেক্ষে। এবারে নতুন চলরাশি কিন্তু z, তাহলে z এর রেসপেক্টে নিয়ে আসতে হবে। কি বলেছি? বাম দিকে x এর ফাংশন হলে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবে। 1 এর জন্য 0, x³ এর জন্য দেখো 3x², 0 + 3x², দ্যাট ইজ 3x²। z² এর ডিফারেন্সিয়েশন করলে কী হবে? 2z, পাশে dz লিখে দেবে। এইগুলো কিন্তু তোমাদের বলেছিলাম। তো দেখো 3x² dx = 2z dz। 3 যেহেতু কনস্ট্যান্ট, ইন্ডিকেশনের বাইরে 3 লিখে এখানে একটা 3 লিখলাম। কনস্ট্যান্ট ইন্ডিকেশনের ভিতর থেকে বাইরে আনতে পারি, গুণ টুন এরকম করলে কোনো অসুবিধা নেই। তো লক্ষ্য করো 3x² dx মানে তো 2z dz, আর এটাকে z ধরেছিলাম অঙ্কের মধ্যে, এখন x³ রয়ে গেছে। তখন ঠিক এই যে রিলেশান, এইখান থেকে x³ এর ভ্যালুটা আমাকে z এর মাধ্যমে আনতে হবে। তোমাদের বুঝতে হবে, যখন অঙ্কটা x এর সাপেক্ষে ছিল তো ছিল, এখন আমরা z এর সাপেক্ষে নিয়ে এসেছি, কোনো টার্ম কিন্তু আর x এ রাখা চলবে না। প্রত্যেকটা টার্ম আমরা z এর মাধ্যমে নিয়ে আসবো। কোনোভাবেই x থাকলে কিন্তু ওর মধ্যে যদি x মিশে থাকে, তাহলে আমরা কোনোভাবেই তো সাবস্টিটিউটই করতে পারলাম না। x মিশে থাকার অর্থ আমরা সাবস্টিটিউটই কিন্তু করতে পারলাম না, অর্থাৎ পরিবর্ত যে বসিয়ে z এর মাধ্যমে আনবো সেটাই কিন্তু আনা গেল না। তো তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো লক্ষ্য করো 1/3 x³ মানে কি দেখলাম? z² - 1। 3x² dx means 2z dz। এটাকে z ধরেছি, z ক্যান্সেল হলো। 2/3 2 কনস্ট্যান্ট বাইরে বার করে দিলাম, z² - 1 dz। z² ইন্ডিকেশন করলে দেখো পাওয়ারের সঙ্গে 1 যোগ করলে z³ পুরো পাওয়ারটা নিচে চলে আসবে। 1 এর জন্য নিশ্চয়ই z এর সাপেক্ষে করছি, মানে z + c। দেখো এখান থেকে z কমন নাও, z² / 3 - 1। লক্ষ্য করো আমরা কিন্তু কি দেখেছি, এটা পুনরায় আবার x-এ ফিরে আসতে হবে। আমরা সুবিধার জন্য z ধরে নিয়েছিলাম, কিন্তু অবশ্যই x আবার ফিরে আসবে, তা নাহলে কিন্তু ফুল নম্বর পাবে না। তো লক্ষ্য করো z কী ছিল, লক্ষ্য করো z হচ্ছে √1 + x³, z² হচ্ছে 1 + x³। 1 + x³/3, পাশে -1। এখানে 3 লসাগু, লক্ষ্য করো 1 + x³ - 3/3, তাহলে পাচ্ছি x³ - 2/3। তাহলে মোটের ওপর কী বলতে পারবো? 2/9 x³ - 2 × √1 + x³ + c। অবশ্যই c = ic, এটা যেন বলতে ভুলবে না। দেখো তাহলে এরকম অঙ্ক থাকলে আমরা কি টেকনিকে ভাঙালাম, এইগুলো আস্তে আস্তে দেখবে, আস্তে আস্তে সব আয়ত্তের মধ্যে চলে আসবে। তোমরা শুধু ভিডিওগুলো পরপর ভালো করে দেখবে, অঙ্কগুলো নিজের থেকে করার চেষ্টা করবে। এক্সাম্পলগুলো, আমার কথাগুলো শুনে নেওয়ার পরে এক্সাম্পলগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। সব থেকে ব্যাপার যেটা, এক্সাম্পলগুলো একটু ভালো করে দেখে ফেলা। তো লক্ষ্য করো
সাইন টু এক্স বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স। তো দেখো তুমি নিচেরটা জেড ধরো, লক্ষ্য করো স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স এটা ইকাল টু জেড ধরলাম। তো লক্ষ্য করো এটা ডিফারেন্সিয়েশন করো, স্কোয়ার তো কনস্ট্যান্ট, সাইন স্কোয়ার টু এক্স তার মানে কি সাইন এক্সের হোল স্কোয়ার, পাওয়ারটা সামনে চলে আসলো, পাওয়ার থেকে এক কম হয়ে গেল, ইনটু দিয়ে বেজের আবার ডিফারেন্সিয়েশন সাইন এক্সের জন্য কস এক্স প্লাস বি স্কোয়ার কনস্ট্যান্ট, কস স্কোয়ার এক্সের ডিফারেন্সিয়েশন করলে 2 cos x, পাওয়ারটা সামনে চলে আসলো, পাওয়ার থেকে এক কম হয়ে গেল, ইনটু দিয়ে কস এক্সের জন্য মাইনাস সাইন এক্স, গোটাটা ডিএক্স। জেডের অ্যাকচুয়ালি কিন্তু পাশে ইনটু ডিএক্স, জায়গা ধরেনি বলে এখানে ডিএক্স লিখেছি, ইকাল টু ডিজেড। দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলাম বাংলা কথা, পাশে ইনটু দিয়ে ডিএক্স লিখবে, জেড থাকলে জেডের রেসপেক্টে 1 ইনটু ডিজেড ডিজেড, আর জেড থাকা মানে তোমরা দেখেছো ডাইরেক্ট ডিজেড লিখি। তো লক্ষ্য করো অঙ্কে দেখছি সাইন টু এক্স ডিএক্স, দেখো 2 sin x cos x মানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সাইন টু এক্স, এখানে প্লাস মাইনাসে মাইনাস, বি স্কোয়ার ইন্টু 2 sin x cos x সেও সাইন টু এক্স ডিএক্স ইজিক্যাল টু কি দেখলাম ডিজেড। তো সাইন টু এক্স যদি কমন নেই, লক্ষ্য করো সাইন টু এক্স কমন নিলাম, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স ইজিক্যাল টু ডিজেড। তো লক্ষ্য করো সাইন টু এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এক্সট্রা চলে এসছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স বিহীন রাশি, আর এক্স বিহীন রাশি মানে সেটা কনস্ট্যান্ট টার্ম। আমরা করলাম কি 1 বাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম। তো লক্ষ্য করো এটাকে জেড ধরেছিলাম, আর সাইন টু এক্স ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু ডিএক্স 1 সমান ডিজেড, নিচেরটাকে জেড ধরেছিলাম, তাহলে কি বলতে পারি লগ অফ মড জেড 1 বাই জেড লগ অফ মড জেড। যেই অঙ্ক কমপ্লিট হয়ে গেল জেডের ভ্যালু বসিয়ে দাও, নিশ্চয়ই বুঝতে পারছো। লক্ষ্য করো তারপরের অঙ্কটা দেখো 2x মাইনাস 5 ইন্টু আন্ডার রুট অফ 2x প্লাস 1 ডিএক্স। দেখো বাইরে যদি কোনো একটা একঘাত, রুটের মধ্যেও একটা একঘাত, তখন রুটের মধ্যে যে একঘাত রুট শুদ্ধ সেটাকে জেড ধরবে, কারণ রুট অবস্থায় রেখে ইন্ডিকেশন করাটা কিন্তু খুব ঝামেলার ব্যাপার। পাশে যদি অন্য কোনো টার্ম গুণ হিসাবে থাকে আর পাশে যদি রুট টুট থাকে তাহলে কিন্তু আমরা ইন্ডিকেশন করতে পারবো না। সেই জন্য দেখো রুট 2x প্লাস 1 জেড ধরলাম, সে 2x প্লাস 1 না থেকে যা খুশি থাকবো সেটা জেড ধরতাম, এখানে ইচ্ছা মতো একঘাত থাক আমাদের কোনো অসুবিধা হতো না। তো লক্ষ্য করো এটাকে স্কোয়ারিং করবে, এই অবস্থায় কিন্তু ডিফেন্সান করবে না, স্কোয়ারিং করে দিলাম, এইবার ডিফেন্সান করবো 2 ইন্টু এক্সের জন্য 1 ডিএক্স, 1-এর জন্য তো 0, জেড স্কোয়ারে ডিফেন্সান করলে 2z, টেকনিকগুলো ধরতে পারছো নিশ্চয়ই। ডান দিকে যেটা আছে জেডের ফাংশন, জেডের রেসপেক্টে ডিফেন্সান করলাম, পাশে ডিজেড লিখে দিলাম, 2 ক্যান্সেল করে দাও, জেড ডিজেড। তো লক্ষ্য করো দেখো রুট ওভার 2x প্লাস 1টাকে জেড ধরেছিলাম, বাইরে আছে দেখো 2x মাইনাস 5, এখান থেকে নিশ্চয়ই এক্সের মানটা বের করে নেবে, এখান থেকে বলা যায় 2x ইজিক্যাল টু জেড স্কোয়ার মাইনাস 1, x1 সমান জেড স্কোয়ার মাইনাস 1/2। তো লক্ষ্য করো 2 ইন্টু জেড স্কোয়ার মাইনাস 1/2, দেখো এক্সের জায়গায় ভ্যালুটা বসালাম -5, ইন্টু রুট ওভার 2x প্লাস 1টাকে কী ধরেছিলাম দেখো জেড, আর ডিএক্স মিনস লক্ষ্য করো ডিএক্স জেডের মাধ্যমে আনতে হবে, দেখো ডিএক্সটা হচ্ছে জেড ডিজেড, প্রত্যেকটা কিন্তু ঠিকঠাক করে পুট করা চাই, একটা যদি মিস্টেক হয়ে যায় সম্পূর্ণ অঙ্ক কিন্তু ভুল হয়ে গেল।
দেখো এক্সের মান বের করে নিয়েছিলাম 2x - 5, এই যে এক্সের মান বসিয়ে দিলাম -5 ব্র্যাকেটের মধ্যে। √2x + 1টাকে জেড ধরেছিলাম, এই যে জেড ধরেছিলাম, ধরি, ঠিক আছে। আর dx মিনস, লক্ষ্য করো, dx মিনস জেড ডিজেড, dxটা লিখে দিলাম জেড ডিজেড। এবার এর মধ্যে ক্যালকুলেশন করতে হবে, দেখো 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি পাচ্ছি দেখো, z² - 1 - 5, z² - 6, z ইন্টু জেড, z², আলাদা করে দাও, z² ইন্টু z², z⁴ dz মাইনাস 6z² dz, 6 কনস্ট্যান্ট বাইরে বার করে দিলাম। আমরা কি জানি, পাওয়ারের সঙ্গে 1 যোগ করবো, পাওয়ারটা নিচে চলে আসে, 4 + 1 5/5, 6 ইন্টু z³/3। এই দুটোর মধ্যে থেকে দেখো z³ কমন নিতে পারছো, তো কমন নিতে পারো। যদি কমন নেই তাহলে এখানে z²/5, 3 আর 6 কাটাকুটি গেলে এখানে জাস্ট 2 প্লাস। তো দেখো z³ মিনস, দেখো √2x + 1টাকে জেড ধরেছিলাম, রুট মানে পাওয়ারটা হাফ, তাহলে 3 মানে অ্যাকচুয়ালি 3/2 ইন্টু z²/5, z² আবার দেখেছি 2x + 1। এবার এর মধ্যে একটু ক্যালকুলেশনটা করে দাও, দেখো 5 লসাগু -10, 2x + 1 - 10 মিনস 2x - 9, 2x - 9/5, ক্যালকুলেশনটা এটা এইভাবে তোমরা নামিয়ে ফেলবে। তারপর নেক্সট অঙ্ক দেখো, e⁴2x / e⁴x + 1 dx, কি করবে দেখো, লক্ষ্য করো, কেউ যদি মনে করে e⁴x + 1 = জেড ধরবে তাও হবে, কেউ যদি মনে করে শুধু e⁴x = জেড ধরবে তাও হবে, যে কোনো একটা করবে। দেখো আমি e⁴x + 1 = মনে করো জেড ধরে নিলাম, তুমি ইচ্ছা করলে এটাও করতে পারো, সেক্ষেত্রে শেষমেশ রেজাল্ট কিন্তু একই আসবে। e⁴x এর ডিফারেন্স আমি করলে e⁴x, 1 এর জন্য তো 0 + 0, দ্যাট ইজ e⁴x, পাশে dx লিখে দিলাম ডিজেড। লক্ষ্য করো e⁴2x, তাকে লিখে নাও e⁴x ইন্টু e⁴x। তো দেখো e⁴x dx মানে ডিজেড, তাহলে আরেকটা এক্সট্রা e⁴x থেকে যাচ্ছে, আমরা যেখানে ধরে নিয়েছিলাম সেখান থেকে জেডের মাধ্যমে লিখে নেব। এটা কি বলতে পারি, 1টাকে ডান দিকে নিয়ে যাও, z - 1, তাহলে কি বলতে পারবো, লক্ষ্য করো, e⁴x এর জায়গায় লিখতে পারছি z - 1, e⁴x dx মিনস ডিজেড, নিচেরটাকে জেড ধরেছিলাম, আলাদা করে দাও, z/z মিনস 1 -1/z। তো লক্ষ্য করো, এবার যদি ইন্টিগ্রেশন করি 1 এর জন্য জেড -1/z, নিচেরটা ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা, এবার দেখো যেই কমপ্লিট হয়ে গেছে তোমরা জেডের মানটা বসিয়ে দাও, e⁴x + 1 মাইনাস লগ e⁴x + 1 + c। তো দেখবে এটা তো তোমরা করলে, কিন্তু অঙ্ক উত্তর মেলানোর সময় দেখবে উত্তরটা মিলছে না, মনে হতে পারে তাহলে কি আমার অঙ্ক ভুল হয়ে গেল, দেখবে +1টা নেই। এবার একটা কথা বলি, দেখো কোন একটা কনস্ট্যান্ট সি, তো তোমরা জানো নিশ্চয়ই আরবিট্রারি কনস্ট্যান্ট, সি = IC লিখি আমরা, সিটাকে কি বলি, আরবিট্রারি কনস্ট্যান্ট, অর্থাৎ সি এর মান ইচ্ছা মতো হতে পারে। যখন কোনো কনস্ট্যান্ট একদম একদম আলাদাভাবে +1 প্লাস বা মাইনাস দিয়ে একদম আলাদাভাবে থাকবে, সেটাকে আর লিখবে না। কেন, দেখো এটাকে C1 বললাম, C1 কে, এটা সি বলে পরেরটা কে বলতে পারি, পরেরটাও C1 বলতে পারি, এগুলো C1 বা কে, এটা ধ্রুবক, এটা কোনো ব্যাপার না, তোমরা লিখে দেবে, ইচ্ছা মতো লিখে দেবে। তো লক্ষ্য করো, এটা যা ছিল তাই লিখলাম +c। দেখো বলে দিলাম C = খুব ইম্পর্টেন্ট কথা এটা, C = C1 + 1,
মনে হতে পারে এমন কেন বললাম, দেখো C1টা তো আরবিট্রারি কনস্ট্যান্ট, এই যে প্রথমে C1 বলেছি, C1টা আরবিট্রারি, ইন্টিগ্রেশনের জন্য যে কনস্ট্যান্ট আসে সেটা কিন্তু আরবিট্রারি কনস্ট্যান্ট। আরবিট্রারি কথার অর্থ হচ্ছে ইচ্ছামতো। তো যেহেতু ইচ্ছামতো কোনো কনস্ট্যান্ট, তার সঙ্গে এক যোগ করলেও সেই ইচ্ছামতো আসবে, সেই জন্য সেটা +C, এইভাবে বলবো। তো দেখো যেটা লগের মধ্যে আছে বা পাওয়ার ফর্মে থাকবে সেখানে তো আর কনস্ট্যান্ট আলাদা আলাদা করতে পারবো না, সেগুলো নিয়ে কোনো ঝামেলা নেই। যদি দেখো যোগ বা বিয়োগ হিসাবে কোনো একটা কনস্ট্যান্ট টার্ম আছে, তখন তোমরা এই টেকনিকে করবে, কিন্তু আলাদা করে এটা করে দেবে। দেখো নেক্সট একটা অঙ্ক দেখো, x - a/x + a dx। দেখো খুব ইম্পর্টেন্ট একটা থিওরি বলছি। যদি দেখো লবে কোন একটা বীজগাণিতিক অপেক্ষক, হরেও একটা বীজগাণিতিক অপেক্ষক, লবের পাওয়ার যদি বেশি হয়, ইভেন যদি মানে লবের ঘাতটা যদি হরের তুলনায় বেশি বা সমানও হয়, সেক্ষেত্রে আমরা একদম ভাগ করে দিয়ে ক্লাস 8-এর যে ভাগটা করেছিলাম আমরা সেই ভাগটা করব। কি বলেছি, যদি সমান হয় তাও কিন্তু আমরা ভাগটা করতে পারবো। আমি যে এক্সাম্পলটা এখানে নিলাম, বোর্ডে নিলাম, সেটা দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, সমানের ব্যাপার স্যাপার।